আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের আজকে প্রথম ক্লাসটা হবে। তা আমরা একটু প্রথমে দেখে নিই যে তৃতীয় অধ্যায় আমাদের কী কী। আমরা কিন্তু তৃতীয় অধ্যায়কে আমরা যেমন দ্বিতীয় অধ্যায়কে আমরা দুটো অংশে ভাগ করেছিলাম, এরকম আমরা তৃতীয় অধ্যায়কে কী করব, তিনটে অংশে ভাগ করব। না, তিনটে অংশে ভাগ করব। দেখো, প্রথমে দেখো প্রথমটা হলো পর্যায় সারণী। পর্যায় সারণী ও গ্রুপ রসায়ন। গ্রুপ রসায়ন। আর তোমাদের কিন্তু আমি পর্যায় সারণী সম্পর্কে বেশ অনেক আলোচনা করে ফেলছি অলরেডি। কোথায়? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডে আমরা যখন এই ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ পড়িয়েছি, না, ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ কী ছিল? পর্যায় সারণীতে কোনো মূলের অবস্থা নির্ণয়। সেখানে কিন্তু আমরা পর্যায় সারণীটা তোমাদেরকে আঁকানো শেখানো হয়েছে। পর্যায় সারণীতে মোট কয়টা মৌল আছে, কয়টা পর্যায় আছে, কয়টা শ্রেণী আছে, না, এস ব্লক মৌল কয়টা, পি ব্লক মৌল কয়টা, ডি ব্লক মৌল কয়টা, এ ব্লক মৌল কয়টা, এগুলো আলোচনা করা হয়েছে। ঠিক এখানে সেই আলোচনাটা আবার একটু রিপিট করবো আমরা। রিপিট করবো এটাকে। আচ্ছা, তারপর হলো পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় ভিত্তিক ধর্ম। ওকে। তারপরে অংশটা হলো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। আর তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে মোট দুইটা কোশ্চেন হবে। তার একটা হবে রাসায়নিক বন্ধন থেকে, আর এই দুটো থেকে, এই দুটার মধ্যে যে কোনো একটা থেকে কোশ্চেন হবে। এই দুটা এখান থেকে হতে পারে, বা গ্রুপ রসায়ন থেকে হতে পারে, অথবা কি এই রাসায়নিক না পর্যায়ভিত্তিক ধর্ম থেকে হতে পারে। এই দুটোর যে কোনো একটা থাকবে একটা কোশ্চেন, আর এখান থেকে একটা কোশ্চেন থাকবে এই দুটোর মধ্যে। আচ্ছা, আর তোমাদের কিন্তু দেখবো অধ্যায়টার নাম আসলে দেওয়া হয়েছে পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা কী করছি, সাথে আরেকটা পার্ট যোগ করছি, গ্রুপ রসায়ন ও পর্যায় সারণী আর কি এটাকে আমাদের। কিন্তু অধ্যায়টার নাম কি? পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। কিন্তু পর্যায়ভিত্তিক ধর্ম থেকে আমরা এটাকে দুইটা ভাগ করছি। একটা পর্যায়ভিত্তিক ধর্ম নাম দিছি, আর একটা কী দিছি, পর্যায় সারণী ও গ্রুপ রসায়ন। তাহলে আমরা আজকে শুরু করবো কি, পর্যায় সারণী ও গ্রুপ রসায়ন দিয়ে শুরু করবো আজকে। ওকে। দেখো, পর্যায় সারণী, না, তাহলে আমরা এখানে একটু লিখি পর্যায়। আচ্ছা, আমরা এদিক থেকে একটু লিখি, না, তৃতীয় অধ্যায় আমরা কি পড়াচ্ছি? পর্যায় সারণী। পর্যায় সারণী ও কি গ্রুপ রসায়ন, না, ও গ্রুপ রসায়ন। গ্রুপ রসায়ন। আমরা এটার উপর বেশ কয়েকটা ক্লাস নিব। পর্যায় সারণী, গ্রুপ রসায়ন, লেকচার নম্বর কি? লেকচার নম্বর 1। ওকে, ঠিক আছে। প্রথম যে টপিকসটা দেখবা সেটা হলো এই অধ্যায়ের প্রথম যে টপিকসটা, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিভাগ। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কি মৌলের শ্রেণীবিভাগ। মৌলের শ্রেণীবিভাগ। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। ওকে। তো প্রথমে দেখো, আমরা মেনলি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলকে আমরা ভাগ করব 4 ভাগে। এক হলো কি, এস ব্লক। এস ব্লক। এস ব্লক। তারপরে কি 2 পি ব্লক। তোমরা অলরেডি জানো এস ব্লক কারা। ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা যদি সর্বশেষ ইলেকট্রনটা এসে যায়, এস ব্লক। পিতে গেলে পি ব্লক, এগুলো সবাই জানো। তারপরেরটা কি, 3 ডি ব্লক। ডি ব্লক। তারপরটা কি 4 কি এফ ব্লক। 4 এফ ব্লক। ওকে, 4 এফ ব্লক। আর দেখবা আমরা আজকে এই ডি ব্লক থেকে
একটা জিনিস আসবে, সেটা কি? অবস্থান্তর মৌল। ডি ব্লক থেকে আমরা একটা সংজ্ঞা বের করবো, সেটা হলো অবস্থান্তর মৌল। তাহলে ডি ব্লক পড়তে গিয়ে আমরা অবস্থান্তর মৌলের সংখ্যাটা শিখবো। আর ডি ব্লক যে সদস্যগুলো আছে, এখানে কিছু সদস্যকে বাদ দিলে বাকিরা সবাই কি? অবস্থান্তর মৌল। মানে ডি ব্লক সদস্যগুলো অবস্থান্তর মৌল, তবে ডি ব্লকের সবাই অবস্থান্তর নয়, শর্ত আছে। ডি ব্লকে কারা অবস্থান্তর, আমি একটা শর্ত শিখে তারপরে কি করব? অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা তৈরি করব। আচ্ছা, আর এই অবস্থান্তর মৌলের আবার কী আছে? বৈশিষ্ট্য আছে না? এটার বৈশিষ্ট্য দেখো, এটার বৈশিষ্ট্য হলো 4টা বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা ডি ব্লক থেকে আমরা অবস্থান্তর মৌলের সংখ্যাটা বের করব, তারপরে সেই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যটা পড়ব। বৈশিষ্ট্য কী কী? এক হলো এরা প্যারা চুম্বক ধর্ম প্রদর্শন করে। প্যারা চুম্বক ধর্ম, মনে করো প্যারা চুম্বক ধর্ম প্রদর্শন করে। যেমন তোমরা জানো লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে কী বলা হয়? প্যারা চুম্বক পদার্থ বলা হয়। এবং যারা চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় তাদেরকে কী বলা হয়? ফেরত চুম্বক পদার্থ। আর যারা চুম্বক দ্বারা বিকশিত হয় তাদেরকে ডায়া চুম্বক পদার্থ বলা হয়। এই যে প্যারা চুম্বক, ডায়া চুম্বক, ফেরত চুম্বক, এগুলো পদার্থের কি? চুম্বক ধর্ম। তো অবস্থান্তর মৌলগুলো প্যারা চুম্বক ধর্ম প্রদর্শন করে কেন, সেটা আমরা বিশ্লেষণ করবো আর কি। শুধু অবস্থান্তর মৌল না, আবার অবস্থান্তর মৌলের যৌগের আমরা চুম্বক ধর্ম ব্যাখ্যা করবো। কারণ অবস্থান্তর মৌল এবং তাদের যৌগগুলোর আমরা চুম্বক ধর্ম এখানে ব্যাখ্যা করব। প্যারা কখন হবে, কখন ফেরো হবে, কখন ডায়া হবে। আচ্ছা, তারপরে আসো এই দুই হলো এই পরিবর্তনশীল জারণ সংখ্যা। দেখো, পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে অবস্থান্তর মৌলগুলো। পরিবর্তনশীল কি জারণ সংখ্যা প্রদর্শন করে? জারণ সংখ্যা, ওকে, প্রদর্শন করবে। যেমন তোমরা সবাই জানো যে এই যে আয়রন কি হয়? 2+ হয়, আবার কি হয়? 3+ হয়। 2+ হলো চার্জ, আর +2 কি? জারণ সংখ্যা। 3+ হলো চার্জ, +3 জারণ সংখ্যা। তার মানে চার্জটা হলো চিহ্নটা পরে দিতে হয়, আর চিহ্নটা আগে দিলে সেটা কী বোঝাবে? জারণ সংখ্যা। তাহলে মানে আয়রনের কী আছে? জারণ সংখ্যা আছে +2, আবার কি? +3। এরকম কপারের কী আছে? দেখো, কপারের আছে কীরকম? তাহলে মানে আয়রনের কী আছে? +2 +3। এরকম কপারের আছে +1 +2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে কী আছে? অবস্থান্তর বলে এদের কী আছে? জারণ সংখ্যা একাধিক আছে, তার মানে জারণ সংখ্যা চেঞ্জ হয়। এটা অবস্থান্তর মূলে কি বৈশিষ্ট্য, কেন চেঞ্জ হয় সেই ব্যাখ্যাগুলো আমরা দিব। আচ্ছা, এরপর আসো রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ গঠন, ওকে। তাহলে অবস্থান্তর মূলগুলো রঙিন যৌগ তৈরি করে। আচ্ছা, কেন রঙিন হয় সেগুলো ব্যাখ্যা দিব আমরা। না, প্রথমে আর কি রঙিন না, প্রথমে আমরা জটিল যৌগ তৈরি করে। অবস্থান্তর মূলগুলো জটিল যৌগ তৈরি করে। জটিল যৌগ গঠন, তারপরে কি? রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ গঠন করে, ওকে। তারপরে কি বলো? এই প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক হিসেবে ক্রিয়া। তো আমাদের কিন্তু এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের ব্যাখ্যা জানতে হবে, এবং এখান থেকে মেনলি কী হয়? এই উচ্চতর দক্ষতার কোশ্চেন। আমরা তোমাদেরকে বলছি যে প্রথম খণ্ড থেকে একটা কোশ্চেন হয়, আর তৃতীয়ত থেকে 2টা কোশ্চেন হয়। প্রথম এর একটা হবে কি হয় এখান থেকে, না হয় পর্যায়বৃত্তিক ধর্ম থেকে। এখান থেকে বেশি হয়। এবং কোথা থেকে হয়? এই বৈশিষ্ট্যর ব্যাখ্যা, অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যর ব্যাখ্যাগুলো দিয়ে কী করি আমরা উদ্দীপকের মাধ্যমে উচ্চতর দক্ষতার কোশ্চেন হয়। এবং এইটা হয় সবচেয়ে বেশি। এই যে এটা একদম 3 স্টার দিতে পারো। তুমি যদি বিগত বছরের কোশ্চেন ঘাটও দেখবা, এই কোশ্চেনটা অনেকবার আসছে। তারপর তুমি কোনটা দেখবা? এইটা দেখবা, এটাকে 1টা স্টার দিবা। এটা কিসের জন্য? এটা ঘ এটাও কি ঘ। তার মানে ঘতে তোমাদের এই 2টার যে কোনো একটা ঘতে কোশ্চেন থাকবে, এই 2টার যে কোনো একটা থেকে উদ্দীপকের মাধ্যমে। আর তুমি এইটা পড়বা প্রভাবক হিসেবে ক্রিয়ায়, এটা খতে পড়বা। জটিল যৌগ গঠন এটা গতে আসবে, উদ্দীপকের মাধ্যমে গতে আসবে। আর এটাও তুমি খতে পড়বা। খর জন্য পড়বে, এটা খর জন্য। এটা ঘ, এটা
গয়ের জন্য পড়বো এটাকে। আর এই যে অবস্থান্তরমূলক কী, অবস্থান্তরমূলক কী সংজ্ঞাটা আমরা শিখবো কিসের জন্য, কয়ের জন্য। আবার দেখব তোমাদের আমি এখানে একটা কোশ্চেন দিব যে ডি ব্লকের কিন্তু সবাই কিনা অবস্থান্তর নয়, যেমন স্ক্যান্ডিয়াম ডি ব্লক, বাট এটা অবস্থান্তর নয়। জিঙ্ক ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়। তাহলে কেন জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কিসের জন্য? অনুধাবনমূলক কোশ্চেনের জন্য এটাকে। ওকে, তাহলে আমরা এবার আসি। এই প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি এস ব্লক মূলক কয়টা। নিশ্চয়ই জানো সবাই, আমি একটু লিখেও রাখি পাশে। এস ব্লক মূলক কয়টা? 14টা। আচ্ছা, পি ব্লক মূলক কয়টা? 36টা। আমরা এটা শিখছি কোথায়? এই কী বলে গুণগত রসায়ন প্রথম খণ্ডের মধ্যে শিখেছি। আচ্ছা, ডি ব্লক মূলক কয়টা? 38টা। 39টা। 39, সরি আমি ভুল বলতেছি, 41টা। ডি ব্লক মূলক 41টা। ওকে, তারপরে কি এফ ব্লক মূলক কয়টা? এফ ব্লক মূলক হলো কি 27টা। আমি সংখ্যাটা একটু পাশে লিখলাম, যে তোমাদের এখন দেখাবো আমরা এস ব্লক মূলক কীভাবে 14টা, পি ব্লক মূলক কীভাবে 36টা, না এটা একটু দেখাবো কী করে পর্যায় সারি এঁকে সেখান থেকে আমরা হিসাব করে দেখাবো যে এস ব্লক মূলক 14টা, পি ব্লক মূলক 36টা, ডি ব্লক মূলক 41টা, এফ ব্লক মূলক 27টা। তোমাদের কিন্তু এই যে সংখ্যাগুলা এটা নৈবিত্তিকে আসবে, বলবে যে পি ব্লক মূলক কয়টি, 4টা অপশন দেওয়া থাকবে। অথবা একটা এই 4টা অপশন দিয়ে বলবে যে নিচের কোনটা পি ব্লক মূলক, তখন তুমি 4টারই কী করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে কোনটার সর্বশেষ ইলেকট্রনটা পিতে গেছে, সেটাই পি ব্লক মূলক। আচ্ছা, এবার আসি, তাহলে আমরা পর্যায় সারণীটা একটু আঁকানোর চেষ্টা করি। পর্যায় সারণীটা আঁকি আমরা। দেখো হাইড্রোজেন, এই তো হাইড্রোজেন। ওকে, তারপরে আমরা জানি যে লিথিয়াম, না লিথিয়াম, তারপরে কী জানো লিথিয়াম, এরপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তারপরে কি ফ্রান্সিয়াম। ওকে, ফ্রান্সিয়াম। ওকে, এইটা গ্রুপ ওয়ানের মূল্য, এটা সবাই জানো, না সবাই জানো যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, এরপরে কি আসবে? বেরিলিয়াম, না বেরিলিয়াম। ওকে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, হ্যাঁ, তারপরে স্ট্রনসিয়াম, না তারপরে বেরিয়াম, তারপরে কি রেডিয়াম। ওকে, রেডিয়াম। এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এবং এরা কিন্তু কি এস ব্লক মৌল, এস ব্লক, এবং এখানে তুমি কয়টা দেখতে পাচ্ছ মৌল? আমরা এদিকে পর্যায়ে তো 7টা, তাহলে এখানে 7টা মৌল আছে, এখানে 6টা, মোট 13টা হলো। কিন্তু এখানে আরেকটা অ্যাড হবে। তোমরা সবাই জানো যে হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা, 1s2। তার মানে হিলিয়ামটাও কি এস ব্লকের সদস্য। তাহলে মোট কয়টা হলো? 14টা। কীভাবে? 7টা, তারপরে 6টা, আর ওখান থেকে আসবে হিলিয়াম। এই হলো 7টা, সরি এই 7টা, 6টা, আর হলো একটা, 14টা এস ব্লক মৌল এটাকে আমাদের। আচ্ছা, এবার আসো আমরা পর্যায় সারণীর বাকি অংশটা আঁকি। ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, তারপরে কি টাইটেনিয়াম, তারপরে কি ভ্যানাডিয়াম, তারপরে কি ক্রোমিয়াম, তারপরে কি ম্যাঙ্গানিজ, হ্যাঁ, তারপরে কি আয়রন, আয়রন, তারপরে কি কোবাল, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, তোমরা কিন্তু এই যে 10টা মৌল স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এবং একটার পর একটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, সিরিয়ালি মুখস্থ রাখবা। তাহলে হবে কি, তুমি যদি সিরিয়ালি বলে দিতে পারো তাহলে পারমাণবিক সংখ্যা বলতে পারবা, কারণ এটা হলো 21 থেকে শুরু, 30-এ শেষ। তুমি যদি একটার পর একটা সিরিয়ালে যদি মুখস্থ রাখতে পারো তাহলে পারমাণবিক সংখ্যাও বলতে পারবা এটাকে। আচ্ছা, এইবার এদিকটা দেখো, আমরা ঘরগুলো পূর্ণ করি। ওকে, এই যে আমরা ঘরগুলো পূর্ণ করলাম। আচ্ছা,
এই তো আমরা কিন্তু পর্যায় সারণীতে মোট ঘর কয়টা 118টা। আমি সবগুলো ঘর আঁকবো, সবগুলো ঘর আঁকবো, বাট আমরা সবগুলো মৌলের নাম না জানলেও চলবে না, সবগুলো মৌলের নাম না জানলেও কিন্তু চলবে। যেগুলো দরকার সেগুলো আমি লিখবো আর কি এটাকে আমাদের। আর সবগুলা ঘর কিন্তু করছি এখানে না, তোমার শুধু জানতে হবে যে এখানে কী আছে, ওয়াই ইট্রিয়াম, এটা কি ইট্রিয়াম, আর এই যে একটা স্টার দিবা, স্টার, এই জায়গায় একটা স্টার দেবো। ওকে, তার মানে এই জায়গায় মৌল কি রাখলাম না, কারণ আসলে রাখতে হবে কয়টা, ল্যান্থানাম সহ 15টা মৌল, কিন্তু একটা ঘরে 15টা মৌল রাখা সম্ভব না বলে আমি নিচে রাখবো। কেন? কারণ হলো, আচ্ছা কেন 15টা রাখতে হবে এখানে, ল্যান্থানামের সাথে আরও 14টা, মোট 15টা রাখতে হবে কেন? কারণ এই 15টা মৌলের ধর্মই এই দুজনের সাথে মিল আছে। কারণ আমরা সাধারণত পর্যায় সারণী তৈরি করছি শ্রেণীগুলো কিসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। যদি এই দুটা মৌলের সাথে ল্যান্থানাম সহ 15টা মৌল ধর্ম মিল আছে, এই জন্য এই ঘরে 15টা মৌল রাখা উচিত, কিন্তু রাখা সম্ভব না বলে আমরা কোথায় রাখবো, নিচে রাখবো না, দেখ নিচে রাখবো, রাখা সম্ভব না বলে আমরা নিচে রাখতেছি, দেখ নিচে রাখতেছি। আচ্ছা তাহলে এখানে কে, ল্যান্থা নাম, তারপরে এটা কি অ্যাক্টিনাম, তারপরে কি থোরিয়াম, থোরিয়াম, এই তো এই 3টা লিখলাম। এবং তোমরা হয়তো জানো যে ল্যান্থানাম হলো 57, এটা মনে রাখবা। আর এটা কত, 89, আর এটা কত 90। আচ্ছা আমি ঘরগুলো একটু বড় করে তোমাদেরকে আমি ইয়েটাও লিখে দিচ্ছি না, এই পারমাণবিক সংখ্যাটাও লিখে দিচ্ছি, পারমাণবিক সংখ্যাটা। আচ্ছা এটা একটু বড় করে দেই, আমার লিখতে সুবিধা হবে। ওকে, এই ল্যান্থা নাম, ল্যান্থা নাম কত 57, 57। তারপর হলো কি অ্যাক্টিনাম, অ্যাক্টিনাম ওকে কত 9 না 89 না 89। আর এখানে থোরিয়াম 90। এটা পারমাণবিক সংখ্যা সহ মনে রাখবা, কারণ এই 3টা মৌল কিন্তু ইলেকট্রন বিন্যাসের কী আছে, ব্যতিক্রম আছে। আচ্ছা আগে বলে নেই এটা কারা, ডি ব্লক, এটা ডি ব্লক। আমরা এখন একটু হিসাব করে দেখাবো ডি ব্লক মূল্য কয়টা, ডি ব্লক মূল্য কয়টা দেখাবো। আচ্ছা তার আগে আসো, তার আগে এখানে এই যে প্রথমে এফ ব্লক বলি, এফ ব্লক বলি মানে এই নিচে যে মূল্য রাখবো 30টা, 15 ল্যান্থানের সিরিজে 15টা আর অ্যাক্টিনের সিরিজে 15টা, মোট 30টা মূল্য রাখবো। কিন্তু এই 30টা কিন্তু এফ ব্লক না, এই 3জন বাদ যাবে, গোল করছি। কেন বাদ যাবে? কারণ এই 3জনের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে সর্বশেষ ইলেকট্রনটা এফ না নিয়ে কাকে দিয়ে দেয়, ডিকে দিয়ে দেয়। তাহলে এফ এ 0, সাধারণত এটা এফ ব্লক মূল্য হলে এফ ইলেকট্রন পেত, কিন্তু এই 3জনের ক্ষেত্রে ইলেকট্রন এফ নেয় না, কাকে দিয়ে দেয়, ডিকে দিয়ে দেয়, এবং এফ 0 হয়, এফ 0 হয়। আর এফ 0 হওয়ার কারণে আমরা এদেরকে আর এফ ব্লক বলবো না, কী বলবো, টি ব্লক। কারণ এফ ইলেকট্রন না নিয়ে ডিকে দেয়, তার মানে সর্বশেষ ইলেকট্রনটা পাচ্ছে কি, ডি পাচ্ছে, যেন ডি ব্লকের সদস্য বলবো। তাহলে দেখো এখানে 30টা ঘর আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 30টা ঘর আছে, খেয়াল করো 30টা ঘরে আঁকলাম। তার মানে এই 3টা মৌল যদি বাদ দেও 30টা থেকে, তাহলে কতগুলো হয়, 27টা হয়, 27টা হয়। তার মানে এফ ব্লক মূল্য কয়টা দেখো, 27টা, 27টা। এবার আসি ডি ব্লক কয়টা, খেয়াল করো ডি ব্লক হিসাব করবো কীভাবে, প্রথমে চিন্তা করো এখানে ঘর কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 4 10 40টা ঘর আছে। কিন্তু এই 2টা ঘরে মৌল নাই, তাহলে মৌল আছে কয়টা এখানে, 28টা, 38টা, 38টা। 2টা ঘর ফাঁকা, এই জন্য 38 লিখলাম। আর এই 3জন ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে এখানে ঢুকে যাবে, মানে যোগ 3 কী হচ্ছে বলো, 41টা হচ্ছে। আমি একদম ঘর হিসেব করে বললাম, ঘর 40টা, এই 2টা ঘর ফাঁকা 38টা, এই 3জন এখানে চলে আসছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে ডিতে, তাহলে ডি ব্লক হলো কয়টা, 41টা, 41টা। আচ্ছা এবার আসো আমরা পি ব্লকটা দেখাবো না, পি ব্লক। তাহলে আমরা এখানে দেখো পি ব্লক, ওকে পি ব্লক দেখো, এই এই এখানে হলো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে নিয়ন, ওকে
আর এখানে বরনের নিচে কে? অ্যালুমিনিয়াম। কার্বনের নিচে সবাই জানো সিলিকন। নাইট্রোজেনের নিচে ফসফরাস। অক্সিজেনের নিচে সালফার। ফ্লোরিনের নিচে ক্লোরিন। নিউনের নিচে আর্গন। ওকে, আচ্ছা সবগুলো ঘর করে ফেলি আমরা, সবগুলো ঘর করি, এই সবগুলো ঘর করলাম আমরা। ওকে, এই 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 ওকে, ঠিক আছে। এবার তুমি এখানে একটা ঘর দাও। কী ঘর দিব? হিলিয়ামের জন্য একটা ঘর দিলে। তাহলে এই হিলিয়ামটা কিন্তু কোথাকার সদস্য? এস ব্লকের সদস্য। এই জন্য এস ব্লক এখানে 7, এখানে 6 আর 1 14। আর এখানে এটা কি? পি ব্লক। এটা পি ব্লক। ওকে, পি ব্লক। এইটা পি ব্লক মূল্য, এটা পি ব্লক। হিলিয়ামটা যদি বাদ দাও, এখানে ঘর কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 6 36টা ঘর। তার মানে কি? পি ব্লক মৌল 36টা। কারণ আমরা কিন্তু ধরে নিব যে 118টা মৌল আবিষ্কার হয়ে গেছে। তার মানে এখানে একটা মৌল আছে, পারমাণবিক সংখ্যা কত? 118। 118টা মৌল ধরছি কিন্তু আমরা। সো তাহলে এখানে পি ব্লক মৌল কয়টা? হিলিয়াম বাদ দিলে ঘর 36টা, তার মানে পি ব্লক মৌল 36টা। ওকে, তাহলে আমরা দেখো, তাহলে গ্রুপ 1 আর 2 হলো এস ব্লক, আর হিলিয়াম তার যোগ হবে। আর 3 থেকে কত? এটা 3 থেকে 12 যে গ্রুপটা, এটা হলো ডি ব্লক। আর 13 থেকে 18 যে গ্রুপটা, এটা হলো পি ব্লক। আর পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো, এটা এ ব্লক হয়, কিন্তু এই 3 জনের ব্যতিক্রমের কারণে এ ব্লক সদস্য কী হয়েছে? এই 30টা না হয়ে 3টা কমে 27টা হয়েছে। ওকে, আমরা এইবার আসি এই ডি ব্লক থেকে। আমরা আরেকটা জিনিস, তোমরা কিন্তু সংজ্ঞা শিখবা এস ব্লক মূল কাকে বলে। বলবা যে আবহাওয়া ইথেনের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটা যদি এস পাই তাহলে এস ব্লক, পি পাইলে পি ব্লক, ডি পাইলে ডি ব্লক, এফ পাইলে এফ ব্লক। শেষ। এবার আমরা অবস্থান্তর মূলের সংজ্ঞা শিখবো। আরেকটা জিনিস মনে রাখবা, এ ব্লক থেকে আসছে আরেকটা সংজ্ঞা আসছে, সেটা কি? আন্ত অবস্থান্তর মূল্য। এ ব্লক থেকে আসছে কি? আন্ত অবস্থান্তর মূল্য। এ ব্লক থেকে আসছে আন্ত অবস্থান্তর মূল্য। ওকে, এ ব্লক থেকে আসছে আন্ত অবস্থান্তর মূল্য। এ ব্লক থেকে আন্ত অবস্থান্তর মূল্য আসছে। ওকে, আমরা এবার এখন অবস্থান্তর মূল্যের সংখ্যা শিখবো আর আন্ত অবস্থান্তর মূল্যের সংখ্যা শিখবো। আর আমরা নেক্সট ক্লাসে কী করবো? এই যে 5টা বৈশিষ্ট্য লিখছি, এই 5টা বৈশিষ্ট্যের আমরা ব্যাখ্যা দিব, এটাকে ব্যাখ্যা দিব। আর তোমাদের কিন্তু দেখবা বইতে কিন্তু এস ব্লক মূলের বৈশিষ্ট্য আছে, পি ব্লকের বৈশিষ্ট্য আছে না, এফটা নাই। এসও আছে, পিও আছে। পিটা আমরা পড়াবো, এসটা তোমার নিজেরা দেখলে বুঝবা। এফ তো নাই, এসটা নিজেরা পড়লে বুঝবা। আমি পিটা একটু গুরুত্ব দিব। পি থেকে পি ব্লক মূলক কারা? 13 14 15 16 17 18 পি ব্লক মূলক। প্রত্যেকটা গ্রুপ ভিত্তিক আমরা কিছু কোশ্চেন দিয়ে এগুলো সলভ করবো, তাহলে পি ব্লকটা হয়ে যাবে। তাহলে আমি একদিনে পি ব্লক করাবো, আর একদিনে কী পড়াবো? ডি ব্লক পড়াবো একদিনে। তাহলে মোটামুটি আমাদের গুণগত মানে 3য় অধ্যায়ের প্রথম পার্টটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা অবস্থান্তর মূলের সংজ্ঞা শিখবো না? অবস্থান্তর মূলের সংজ্ঞা। দেখো, অবস্থান্তর মূল অবস্থান্তর মূলের সংজ্ঞা। অবস্থান্তর মৌলের সংজ্ঞা। ওকে, আচ্ছা আমরা কয়েকটা উদাহরণ দিয়ে তারপর সংজ্ঞাটা আমরা বানাবো। স্ক্যান্ডিয়াম, আমরা ইলেকট্রোমিনেসটা করি। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 4s2, 3p। এই দেখো ইলেকট্রোমিনেস করেছি আমরা না? ইলেকট্রোমিনেস করছি। এই যে সর্বশেষ ইলেকট্রনটা কী পাইছে? ডি। আমরা কিন্তু ইলেকট্রোমিনেসটা করছি শক্তির ক্রমানুসারে। তার মানে সর্বশেষ ইলেকট্রনটা পাইছে কে? ডি। সো এটা কি? ডি ব্লক মূল। আচ্ছা, এবার এটাকে সাজাই আমরা। ওকে, 1s2, তারপরে কি 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। ওকে, আমরা সাজানোর পরে আর সবসময় কিন্তু আমাকে যদি ইলেকট্রোমিনার চায়, আমার কিন্তু আসলে এটা লিখতে হবে ফাইনালি, এটা লিখতে হবে। কিন্তু এটার আগে কী করছি আমরা? এটা লিখলাম কেন? জাস্ট ব্লকটা চিনতে সুবিধা হবে। এই যে
এখানে কী দেখা যাচ্ছে, সর্বশেষ ইলেকট্রনটা ডিতে গেছে, সো এটা ডি ব্লক। এই ডি ব্লকটা লিখতে সুবিধা হয়, ব্লক লিখতে সুবিধা হয় তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো কি আহ্বানিক অনুসারে, কিন্তু তোমাকে কিন্তু ফাইনালি কী করতে হবে, এই লাইনটা লিখতেই হবে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এইবার স্ক্যান্ডিয়াম তো ধাতুগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, যৌগ আকারে পাওয়া যায়, এবং দেখতে হবে যৌগে সেই ধাতুর চার্জ কত। একটা যৌগ পাওয়া যায়, তাহলে সেই যৌগে ধাতুর যে চার্জ সেটা হলো ওই ধাতুর সুস্থিত আয়ন। যেমন আমরা জানি যে স্ক্যান্ডিয়ামকে পাওয়া যায় কী আকারে, স্ক্যান্ডিয়াম 3+ আকারে। তাহলে স্ক্যান্ডিয়ামের 3+টা হলো স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন। এখন আমরা তার ইলেকট্রন বিন্যাস লিখব, কী হবে, 1s2 কি 2s2 2p6 3s2 3p6 3d0 দেখছো, লিখলাম, মানে আমি ইলেকট্রন তো আগে এখান থেকে যাবে, যাওয়ার সময় কিন্তু এখান থেকে আগে যাবে, তারপরে ডি থেকে যাবে, এবং ডিতে কোনো ইলেকট্রন নাই। এটা ডি ব্লক আমি এর ইলেকট্রন বিন্যাস থেকে জানছি, কিন্তু এ অবস্থান্ত কিনা সিদ্ধান্তটা কোথেকে আসবে, আয়ন থেকে আসবে। এ অবস্থান্ত কিনা সিদ্ধান্তটা এখান থেকে, এটা দেখে বলতে হবে যে এটা অবস্থান্তর কিনা, মৌল অবস্থান্ত কিনা সিদ্ধান্তটা আয়ন থেকে আসবে। আচ্ছা, কিন্তু সুস্থিত আয়নের ডিতে ইলেকট্রন থাকতে হবে, সেই সব ডি ব্লক অবস্থান্তর, যেসব ডি ব্লকে সুস্থিত আয়নের ডিতে ইলেকট্রন থাকতে হবে কত, 1 থেকে 9, কিন্তু এখানে কত, 0। সো এটা কি না, ডি ব্লক, কিন্তু অবস্থান্তর নয়, কিন্তু অবস্থান্তর নয়, কিন্তু অবস্থান্তর নয়। ওকে, তাহলে ডি ব্লক অবস্থান্তর কখন হবে, যদি সেই ডি ব্লক মূলে সুস্থিত আয়নের ডিতে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9, কিন্তু এখানে 0। 10 হলেও কিন্তু হবে না, 0 হলে হবে না, 10 হলে হবে না। দেখবো আমরা জিঙ্কে কী হবে, 3D দেখবা 10 হবে, তার মানে জিঙ্ক কিনা অবস্থান্তর মূল্য নয়। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো আয়রন কত, 26, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত বলো 6 3d6, তার মানে ইলেকট্রনটা সবার শেষে কে পাইছে, ডি, সো এটা ডি ব্লক, ডি ব্লক, ডি ব্লক। আচ্ছা, আমরা এবার এই সাজাবো, আমি আয়নটা বের করার আগে, আয়নের ইলেকট্রন বিন্যাস করার আগে সাজা নিবা, কী হচ্ছে 1s2, তারপরে কি 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। আর এবার কিন্তু আমরা আয়রন কিন্তু 2+ আকারে পাই, ফেরাস যৌগ পাওয়া যায়, আবার ফেরিক যৌগ পাওয়া যায়, তবে ফেরাসের চেয়ে ফেরিকটা অধিক স্থায়ী, তবে এটাও স্থায়ী, ফেরাসও স্থায়ী, ফেরিকও স্থায়ী। তার মানে কোনো মূলে কী থাকতে পারে, একাধিক সুস্থিত আয়ন থাকতে পারে। যেমন আয়রনে কী আছে, 2+ আছে, আবার 3+ আছে। আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, দেখো তো 1s2, তারপর 2s2, তারপরে 2p6, তারপর 3s2 3p6 3d6 দেখছো 3d6, কারণ ইলেকট্রন 4s থেকে যাবে, 3d6 হচ্ছে। আবার যদি 3+ হয় তাহলে কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত 5 3d5 ওকে। তার মানে এই তুমি এই সুস্থিত যে আয়ন 2+এর ডিতে 6টি ইলেকট্রন, 3+এর 5টা, তার মানে 1 থেকে 9 হলেই অবস্থান্তর হবে। তার মানে এই আয়ন থেকে আমরা সিদ্ধান্ত দিতে পারি যে এই মূলটা কি, অবস্থান্তর মূল। তার মানে ডি ব্লক এবং কি অবস্থান্তর মূল, ডি ব্লক এবং কি অবস্থান্তর মূল, এটা ডি ব্লক এবং অবস্থান্তর মূল। আচ্ছা, এবার আমরা আরও উদাহরণ দিব না, দেখো আরও উদাহরণ দিব, যত বেশি উদাহরণ তুমি কী করবা, প্র্যাকটিস করবা, তত বিষয়টা কী হবে, ক্লিয়ার হবে না, ক্লিয়ার হবে। দেখো আচ্ছা, আমরা এবার কিসে আসবো, কপার 29 না 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত না 3d, আচ্ছা 10 দিতে হবে, এটা 1 দিয়ে না, দেখো 1 দিয়ে 10 দিতে হবে। তাহলে তুমি কিন্তু বুঝতেই পারতেছো এটা ডি ব্লক মূল, এটা কি ডি ব্লক, এটা কি ডি ব্লক মূল, কারণ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, ডিতে গেছে। আমরা একটু আন্ডারলাইন করে দিই, এই যে ডিতে শেষ ইলেকট্রনটা ডি পাইছে, এই জন্য ডি ব্লক মূল। এখন এটাকে সাজাবো আমরা প্রথমে 1s2
2s2 2p6 3s2 3p6 3d10 4s1। ওকে, সাজালাম। ওকে, এখন আমরা তো কপারকে পাই কী হিসাবে? কপার প্লাস হিসেবে পাই, আবার কপার কী হিসেবে পাই? 2+ হিসেবে পাই। কপারকে কপার প্লাস হিসেবে পাওয়া যায়, আবার 2+ হিসেবে পাওয়া যায়। তার মানে কপারে কী আছে? একাধিক সুস্থিত আয়ন আছে। তো দেখি কপার প্লাসের ইলেকট্রনিক্সটা কেমন। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। ওকে, তার মানে 4s থেকে ইলেকট্রন চলে গেছে। তার মানে ডি কিন্তু পূর্ণ। কিন্তু আমরা অবস্থান্তর হওয়ার শর্ত কী বলছিলাম? ডি 1 থেকে 9 হবে। তাহলে এটা দেখে মনে হচ্ছে যে কপার বোধহয় অবস্থান্তর মূল্য 9। না, কপার অবস্থান্তর মূল্য, কারণ আমরা কপারে তোমার 2+ আছে, তো 2+টা দেখি আমরা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 2+, ডি থেকে আরেকটা ইলেকট্রন যাবে। তার মানে এই যে এই মৌলটা কী আছে? একাধিক সুস্থিত আয়ন আছে। যদি কোনো মৌলের যদি একাধিক সুস্থিত আয়ন থাকে, তার মধ্যে যদি অন্তত আমরা একটা সুস্থিত আয়ন পাই যার ডিতে ইলেকট্রন কত 1 থেকে 9, তাহলে কী হবে? সেটা অবস্থান্তর মৌল হবে। তার মানে এই যে কপারের +1 ডি পূর্ণ, ঠিক আছে, কিন্তু কপার তো 2+ আছে। 2+এর তো ডিতে ইলেকট্রন কয়টা? 9টা না? 2+এর যেহেতু ডিতে ইলেকট্রন 9টা, সো কারণ এই দুটার মধ্যে তো একটা পেলাম যার ডিতে ইলেকট্রন 9, সো কপার কি? অবস্থান্তর মৌল। তার মানে কোনো মৌলে যদি কী পাওয়া যায়? একাধিক সুস্থিত আয়নের মধ্যে অন্তত একটা আয়ন পাওয়া যায় যার ডিতে ইলেকট্রন কত 1 থেকে 9, তাহলেই সেটা কী হবে? অবস্থান্তর মৌল হবে। মানে অন্তত একটা হলে হবে। একাধিক থাকলে তার মধ্যে যদি একটাও যদি পাই তা যার ডিতে 1 থেকে 9, তাহলে সেটা অবস্থান্তর মৌল। মানে কপারের জন্য সংজ্ঞা কী বলবো আমরা? এই শব্দটা লাগাবো, অন্তত একটা। কপারের জন্য আমি সংজ্ঞা কী করবো? একটা পয়েন্ট লাগাবো, সেটা হলো অন্তত একটা আর কি। আচ্ছা, এইবার আসো জিঙ্ক। জিঙ্ক কত? 1s2, তারপর 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আচ্ছা, তাহলে এইটা ডি ব্লক এবং কি? এবং অবস্থান্তর মৌল। ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। ওকে, ডি ব্লক অবস্থান্তর মৌল। জিঙ্ক এবার দেখি। এই যে জিঙ্ক ডি ব্লক, জিঙ্ক ডি ব্লক, এই জিঙ্কটা আমরা সাজাই 1s2 কি 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। ওকে, এখন জিঙ্ক 2+, দেখছো? জিঙ্ক 2+, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি 4s 3d10, আর ইলেকট্রনটা 4s থেকে যাবে। তাহলে দেখো ডিতে কিন্তু ইলেকট্রন পূর্ণ, ডি ইলেকট্রন পূর্ণ। এখানে কী ছিল? জিঙ্কে না স্ক্যান্ডিয়ামে ইলেকট্রন ছিলই না, আর এখানে কি আছে? ইলেকট্রন আছে পূর্ণ। সো আমরা কি বলবো? ডি ব্লক কিন্তু কি? ডি ব্লক কিন্তু কি না? অবস্থান্তর মৌল না। ডি ব্লক কিন্তু অবস্থান্তর কি মৌল নয়। ডি ব্লক কিন্তু অবস্থান্তর মৌল নয়। ওকে, ডি ব্লক কিন্তু অবস্থান্তর মৌল নয়। তাহলে এই হলো মোটামুটি আমাদের কি এই, তাহলে জিঙ্ক পেয়ে গেলাম, ডি ব্লক অবস্থান্তর নয়। স্ক্যান্ডিয়াম পেয়ে গেলাম, ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়। তাহলে এই দুটোতে কোশ্চেন হতে পারে, স্ক্যান্ডিয়াম বা জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন? জাস্ট কীভাবে লিখবা বলবো, তার আগে আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা দিব। দেখছি আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞা দেওয়ার জন্য আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি। জিঙ্ক একটা উদাহরণ নিয়ে আসছি, কপার একটা উদাহরণ নিয়ে আসছি, স্ক্যান্ডিয়াম নিয়ে আসছি, আয়রন নিয়ে আসছি। তার মধ্যে বললাম যে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না, জিঙ্ক অবস্থান্তর মৌল না। অবস্থান্তর হওয়ার শর্ত হলো সুস্থিত আয়নের ডিতে 1 থেকে 9 হতে হবে। আর অন্তত একটা বলছি কেন? কারণ কপারের কী আছে? +1 ডি পূর্ণ, কিন্তু কপার 2+এর D9। তার মানে কোনো মৌল যদি একাধিক সুস্থিত আয়নের মধ্যে যদি অন্তত একটা আয়ন পাওয়া যায় যার ডিতে ইলেকট্রন 1 থেকে 9, তাহলেও হবে। তাহলে আমরা দেখো সংজ্ঞাটা এবার একটু লিখি। সংজ্ঞা, অবস্থান্তর মৌল কাকে বলে? না দেখো, অবস্থান্তর মৌল কাকে বলে? ডি ব্লক থেকে কিন্তু অবস্থান্তর আসছে, তার মানে সেই সব ডি ব্লক অবস্থান্তর। বা আমি আর একটু কাজ করি তোমাকে, ধরো এম হলো একটা ডি ব্লক মৌল, এম ডি ব্লক মৌল, এম ডি ব্লক মৌল। এখন ধরলাম মানে এম যে কোনো একটা মৌল, যে কোনো একটা মৌল। আচ্ছা,
এখন ধরলাম এর যে সুস্থিতায়ন এন প্লাস, কি এম এর সুস্থিতায়ন কত এন প্লাস, এটা সুস্থিতায়ন, ওকে সুস্থিতায়ন, এম এর কি সুস্থিতায়ন, ওকে এম এন প্লাস, এম এর সুস্থিতায়ন হলো এম এন প্লাস। আর এর যে ইলেকট্রন বিন্যাস কেমন, ডি যদি 1 থেকে 9 হয়, ধরো সাপোজ মনে করো এটা কি আয়রন, তাহলে আয়রন 2 প্লাস, ডিতে কয়টা 6টা, বা আয়রন 3 প্লাস, ডিতে কয়টা 5টা। তার মানে একটা মৌল ডি ব্লক, তার যদি সুস্থিতায়নের ডিতে ইলেকট্রন 1 থেকে 9 হয়, তখন আমরা এমটাকে কী বলবো, এমটাকে কী বলবো, অবস্থান্তর মৌল বলবো, এমটাকে অবস্থান্তর কি মৌল বলবো, মৌল। তাহলে এই এমটাই ডি ব্লক, এই ডি ব্লকে অবস্থান্তর, কিন্তু শর্তটা কি, শর্তটা হলো এইটা, ডি ব্লককে আমরা অবস্থান্তর বলবো যদি সুস্থিতায়নের ডিতে ইলেকট্রন কী হয় 1 থেকে 9 হয়। তাহলে আশা করি এখন সংজ্ঞাটা তোমরা নিজেরাই লিখতে পারবা। তারপরে আমি লিখে দিচ্ছি, যেসব ডি ব্লক মৌলের সুস্থিতায়নের দিতে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ, সেই সব ডি ব্লক মৌলকে অবস্থান্তর মৌল বলে। দেখো যেসব ডি ব্লক কি মৌলের কি আছে, অন্তত একটি সুস্থিতায়ন আছে, যেসব ডি ব্লক মৌলের অন্তত একটি সুস্থিতায়ন আছে, একটি সুস্থিত আয়ন আছে, যেসব ডি ব্লক মৌলের অন্তত একটি সুস্থিত আয়ন আছে, যার ইলেকট্রন বিন্যাসে ওকে, যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ, যেসব ডি ব্লক মৌলের অন্তত একটি সুস্থিত আয়ন আছে, যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ, সেই সব আংশিকভাবে মানে ব্র্যাকেটে লিখে দেয় ডি 1 থেকে 9 পূর্ণ, সেই সব ডি ব্লক মৌলকে দেখো, সেই সব ডি ব্লক মৌলকে কী বলা হয়, অবস্থান্তর মৌল বলা হয়, অবস্থান্তর মৌল বলে। দেখছো, তার মানে সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, বাট সব ডি ব্লক মৌল কি না, অবস্থান্তর মৌল নয়, কারণ ডি ব্লক থেকেই তো অবস্থান্তরটা আসছে, কিছু সদস্য ডি ব্লকের বাদ পড়ে গেছে। তার মানে অবস্থান্তর সবাই ডি ব্লকের সদস্য, ডি ব্লকের সবাই কি না, অবস্থান্তর মৌল নয় এটাকে আমাদের। তাহলে আশা করি তোমরা যদি এই কোশ্চেনটা আসে পারবা, সেটা হলো স্ক্যান্ডিয়াম বা জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও, অবস্থান্তর মৌল নয় কেন, আশা করি পারবা, অবস্থান্তর মৌল নয় কেন, মানে স্ক্যান্ডিয়াম বা জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন। তো তোমরা করবে কি, প্রথমে কিন্তু কিসের সংজ্ঞা দিবা, ডি ব্লক মৌলের সংজ্ঞা দিবা, বলবা যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন দিতে যায় সেটা ডি ব্লক মৌল। বইলে তুমি কী করবা, ধরো সাপোজ মনে করো জিঙ্ক লিখবা, ডি ব্লক মৌলের সংজ্ঞা লিখলা, লিখে ইলেকট্রন বিন্যাস করে দেখাইলা যে সর্বশেষ, এটা দরকার নাই তখন, বললা সর্বশেষ দিতে গেছে, সো ডি ব্লক বললা, প্রথমে এখানে সংজ্ঞা লিখলা, কার, ডি ব্লক মৌলের সংজ্ঞা লিখলা, ডি ব্লক মৌলের সংজ্ঞা লিখলা, তারপরে বললা যে এই জিঙ্ক হলো ডি ব্লক, কেন, জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন দিতে গেছে। এইবার তুমি জিঙ্ক 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবা না, এবার তুমি অবস্থান্তর মৌলের সংজ্ঞা লিখবা, এবার জিঙ্ক 2 প্লাস লিখে দেখাবার ডিতে ইলেকট্রন যেহেতু পূর্ণ, সো জিঙ্ক কিনা অবস্থান্তর মৌল নয়, শেষ। ঠিক একইভাবে যদি স্ক্যান্ডিয়াম বলে ডি ব্লক মৌলের সংজ্ঞা দিয়ে বলবা স্ক্যান্ডিয়াম ডি ব্লক, অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিয়ে কী করবা, জিঙ্ক 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখে দেখাবার ডিতে কোনো ইলেকট্রন নাই, সো স্ক্যান্ডিয়াম কিনা ডি ব্লক, কিন্তু অবস্থান্তর মৌল নয়। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা, এখানে শেষ। তাহলে আমরা নেক্সট যে কী করবো, নেক্সট যে অবশ্য দেখবা আমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো পড়াবো, তার আগে আমরা
ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এবং তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় পড়ানো হয়েছে, জাস্ট এখানে আমি জাস্ট দু একটা এই কী করবো, এস ব্লকের একটা, পি ব্লকের একটা, ডি ব্লকের একটা, এ ব্লকের একটা কী করবো উদাহরণ হিসেবে নিব। এবং তোমরা বাসায় দেখবা আমরা যে আলোচনাটা শেষ করলাম এরপরে দেখবা কি আছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় আছে ইলেকট্রন বিন্যাস থেকে। এটা নিজেরা একটু দেখে নিবা, আশা করি বুঝতে পারবা। তাহলে আমরা একদম ডাইরেক্ট কোথায় চলে যাব, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পড়াবো না, বৈশিষ্ট্য পড়াবো আর কি। তারপর আমরা পি ব্লকটা পরে দেবো। আগে ডি ব্লকের থেকে অবস্থান্তর মৌল শিখলাম সংজ্ঞা আজকে, তারপর অবস্থান্তর মৌলের কী পড়াবো, বৈশিষ্ট্য পড়াবো, তারপরে আমরা পি ব্লকে যাবো। থ্যাংক ইউ সবাইকে।